দর্শক, সকল স্বাস্থ্য সমীক্ষা বলছে যে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও রোগব্যাধির যে ধরন তাতে পরিবর্তন এসছে। একটা সময় ছিল বাংলাদেশে কলেরা, ডায়রিয়া কিংবা এই ধরনের যে সংক্রামক ব্যাধি ছিল তাতে বেশি মানুষ মারা যেত, কিন্তু এখন অসংক্রামক ব্যাধি অথবা ক্রনিক ডিজিজ যেগুলো আছে, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ অথবা ক্যান্সার, এ ধরনের অসুখে বেশি মানুষ মারা যাচ্ছে। যখন রোগের ধরনে এরকম একটি পরিবর্তন এসছে, তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায়ও কিন্তু পরিবর্তন দরকার। কিভাবে আমরা এই দীর্ঘমেয়াদী রোগগুলো দীর্ঘদিন ধরে ফলো করব এবং তারপর সেটা ব্যবস্থাপনায় কাজ করব সমন্বিতভাবে, তার জন্য নতুন প্রযুক্তির, নতুন উদ্ভাবনের প্রয়োজন আছে। আজ আমরা কথা বলবো এ প্রসঙ্গে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আজকে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন একজন অতিথি যিনি দীর্ঘদিন ধরে এ বিষয়ে গবেষণা করছেন এবং এই স্বাস্থ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। স্টুডিওতে আছেন ডক্টর রুহুল আবিদ। তিনি প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল, হাইফা, এবং তিনি সহযোগী অধ্যাপক, অ্যালপার্ট মেডিকেল স্কুল, ব্রাউন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। ডক্টর রুহুল আবিদ, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যে বিষয়টি তুলছি আজকে আলোচনায়, রোগব্যাধির যেই ধরন বা প্যাটার্ন, সেখানে পরিবর্তন এসছে। আপনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু বাংলাদেশেও আপনি গবেষণা করেন। আমাদের এখানকার হেলথ সিস্টেম সম্বন্ধে আপনার সম্যক ধারণা আছে। এই আলোকে যদি একটু বলেন যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই অভিজ্ঞতার আলোকেই রোগব্যাধির এই প্যাটার্নটা আসলে কী ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং যেই অসুখ বিসুখের আমরা বলছি যে পরিবর্তন হচ্ছে, সেখানে আমাদের মাইন্ডসেটের আসলে পরিবর্তনটা কেমন হওয়া দরকার? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আপনি আসলে যে রোগব্যাধির যে পরিবর্তনটা, মানে সংক্রামক থেকে অসংক্রামক যাচ্ছে, এটার একটা বিশ্বজুড়েই হয়েছে, এবং এটা এখন না, বেশ আগে থেকে হচ্ছে। এবং এটার একটা ভালো দিক হচ্ছে যে তার মানে আমরা ইনফেকশাস ডিজিজ যেগুলো সংক্রামক, ওগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আপনি যেরকম বললেন যে ডায়রিয়া, কলেরা, হ্যাঁ, অনেক এই ধরনের অসুখ ছিল যেগুলো এখন নিয়ন্ত্রিত হয়েছে। যদিও মাঝে মাঝে মহামারী বা এরকম চলে আসবে, ওটা আসতে থাকবে, ওটার জন্য আমাদের রেডি থাকতে হবে। কিন্তু স্বাভাবিক জীবনে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ওগুলোকে কন্ট্রোল করেছি, সংক্রামককে, কিন্তু যেগুলো অসংক্রামক ওগুলো একটু কঠিন কন্ট্রোল করা, কারণ ওরা হচ্ছে দীর্ঘমেয়াদী। ধরেন আপনি ডায়রিয়া হলে ওষুধ দিয়ে ঠিক করতে পারেন, ওরাল স্যালাইন দিয়ে ঠিক করতে পারেন, টাইফয়েড হলে অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করতে পারেন। এক সপ্তাহের বিষয়, এক সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, এক সপ্তাহে 2 সপ্তাহ বড় জোর, হ্যাঁ, এটার বিষয় আপনি জানবেন যে হলো কি হলো না। কিন্তু এই অসুখগুলো দীর্ঘমেয়াদী। এটা একবার হলে এগুলোকে ম্যানেজ করা যায়, মানে ব্যবস্থাপনার অধীনে আনা যায়, কিন্তু আপনি কিওর করা যায় না, মানে ঠিক করে দেওয়া যাবে না। কোনো সলিউশন কিন্তু পাচ্ছি না দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে। জি, দীর্ঘমেয়াদীতে কোনো কুইক সলিউশন নাই। তো এখন এই জন্য এটার ম্যানেজমেন্টে আপনার পুরো পরিকল্পনাটা আলাদা হতে হবে। তো বাংলাদেশ অনেক দূর এগিয়েছে সেই পরিকল্পনাতে, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার, মানে দীর্ঘমেয়াদী ম্যানেজমেন্টের জন্য আপনার অনেকগুলো স্তর দরকার। যে ধরেন আপনি যেগুলো বললেন, আমরা যেটা বলছি দীর্ঘমেয়াদী অসুখ, হাইপারটেনশন যেটা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপর আপনার ক্যান্সার, হ্যাঁ, তারপর ইভেন ম্যালনিউট্রিশন, হ্যাঁ, অপুষ্টি, যেটা ওটাকেও কিন্তু ম্যানেজ করতে হয় অনেক দিন ধরে। তো এরকম অনেকগুলো অসুখ আছে। তারপরে অ্যাজমা আছে, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এদের অনেক রকমের ম্যানেজমেন্টটা আপনার দীর্ঘমেয়াদী। সো সেই দীর্ঘমেয়াদীতে আপনার একটা হবে পলিসি মেকিংয়ে চেঞ্জ, যেটা বাংলাদেশে এসছে, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এই দুইটা চেঞ্জ, মানে পরিবর্তন সাংঘাতিকভাবে দরকার, এবং যেটা হচ্ছে পুরো বিশ্বজুড়ে, বাংলাদেশেও হচ্ছে। সেই জায়গায় কাজ করতে হবে সেখানে। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনি এনেছেন, কিন্তু আমি আরেকটু শুনতে চাই। সেটা হচ্ছে এই ধরনের অসুখের এই যে কিছুটা আমরা আবির্ভাব দেখছি আর কি, বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের ভেতরে সচেতনতা সেটি যেমন একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, তাদেরকে বোঝানো যে এটার কিন্তু আপনার ভিন্ন রকমের মাইন্ডসেট দরকার। একই সাথে সরকারের এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের, আপনি যেটা বললেন যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি পলিসি ঠিক করছেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হসপিটাল যেখানে তারা স্বাস্থ্যসেবা পাবে, সেখানেও কিন্তু একটা পরিবর্তন করতে হবে। সেট আপটা কিন্তু খানিকটা পরিবর্তন লাগবে। সেক্ষেত্রে হসপিটালগুলো যেখান থেকে মানুষ সরাসরি সেবাটা পাবে, সেখানে কি আমরা গুণগত কোনো পরিবর্তন এখনো পেয়েছি? এটা, হ্যাঁ, এটা একটু মানে লম্বা উত্তর হবে, কারণ আমরা গুণগত মানের ওটা যাওয়ার আগে আমি বলবো যে এখানে যে স্বাস্থ্যসেবাটা যেটা পাবে, ইমপ্লিমেন্টেশন, এটার অনেকগুলো স্তর থাকবে। জি, হ্যাঁ, একটা থাকবে প্রথমে প্রিভেনশন, মানে প্রতিরোধ যেন না হয়, হ্যাঁ। আরেকটা হচ্ছে হয়েছে, এখনও ধরেন মাইল্ড ফর্মে আছে এই অসুখগুলো, হাইপারটেনশন, ডায়াবেটিস, এদের কিন্তু মাইল্ড, মডারেট, সিভিয়ার বিভিন্ন মানে আছে, ফর্ম আছে।
তো আপনি যখন হওয়ার আগে একটা করতে পারেন প্রিভেনশন, যে এই করলে হবে না। হ্যাঁ, যেমন ধরেন বাচ্চাদের খেলাধুলার মাঠ, খেলাধুলা করবে, অ্যাক্টিভ থাকবে, ওজন বাড়বে না, এটা একটা প্রতিরোধ হতে পারে। আরেকটা হচ্ছে আপনি যখন চিকিৎসার যখন ধরা পড়লো তখন তার জীবন পদ্ধতির পরিবর্তন, যে এই যে ধূমপান করা না করা, লবণ কম খাওয়া, এই ধরনের একটা সচেতনতা গড়ে তোলা, এটা হলো ওটা। তারপরে আসছে আপনার যে ডাক্তারের কাছে গেল, হ্যাঁ, বা ডাক্তারের কাছে যেও এগুলো শুনতে পারে, আগে থেকে ওটা অ্যাওয়ারনেস তৈরি করে জাতিগতভাবে আমরা এগিয়ে যেতে পারি, পলিসি মেকারদের দিয়ে অ্যাওয়ারনেস দিয়ে, টেলিভিশন, রেডিও, আপনাদের মতো সংবাদ মাধ্যম দিয়ে এগোতে পারে। গুণগত মানে আপনার একদম গ্রাম থেকে নিয়ে এটার ম্যানেজমেন্টটা উপজেলা, শহর, এভাবে আসতে হবে। তো এখন হাসপাতালে যখন গেল, আপনার প্রশ্নটা যেটা ছিল, হাসপাতালে কিন্তু তখন এটা টার্সিয়ারি কেয়ার, অলমোস্ট সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ার। তো তার আগেই আমাদেরকে ওই কমিউনিটির ভেতরে, যেখানে যে যার বাড়িতে আছে, ওই অবস্থাতেই চিকিৎসাটা দিতে পারলে হাসপাতাল পর্যন্ত যেতে হবে না। আর হাসপাতালে যাওয়ার পরে হচ্ছে আপনার তখন ইদার সে হৃদরোগের আক্রান্ত হয়ে যাচ্ছে, অথবা স্ট্রোক, যেটা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, যেগুলো আমরা বলি, ওগুলো যাওয়ার আগে আমাদের ঠেকাতে হবে। তো ওইখানে যাওয়ার পরে কিন্তু টার্সিয়ারি কেয়ার আমাদের অনেক ইমপ্রুভ করেছে, এখন অনেক উন্নত হয়েছে। তো টার্সিয়ারি কেয়ারে যেমন অনেক আধুনিক যন্ত্রপাতি আছে, আধুনিক প্রশিক্ষিত চিকিৎসক আছে, কিন্তু আপনার পরে হসপিটালে যাওয়ার পরে যে আপনি কেয়ার, যেটা ওইখানে ডাক্তার এবং নার্স, হ্যাঁ, আমাদের নার্সদের যেমন গুণগত মান অনেক বাড়াতে হবে, নার্সের সংখ্যা বাড়াতে হবে, যেটা করেছে সরকার, আরও করতে হবে। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে, যেমন আমি ছোট করে যদি একটা উদাহরণ দেই, যে যেমন হৃদরোগ সংক্রান্ত যে বিষয়, ক্যাথ ল্যাব বলে একটি শব্দ আছে, যে যদি কারো কোনো একটা প্রসিডিউর দরকার হয়, কারো হার্ট অ্যাটাক হয়েছে অথবা কোনো একটা ব্লক হয়েছে, সেটাকে ইন্টারভেনশন করার জন্য, তাহলে কিন্তু ওই ধরনের ল্যাব সেট আপ কিন্তু একটু ভিন্ন হবে। সেই জায়গাগুলোতে আমরা দেখছি পরিবর্তনের ছোঁয়াটা দেখছি। আমি একটু পিছনে ফিরি, আপনি খুব সুন্দর করে বলেছেন যে আসলে অনেকগুলো ধাপ আছে এই ব্যবস্থাপনায়, সেটা একেবারে সেই সচেতনতা, প্রিভেনশন থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত পুরো যাত্রাটা। এবং এটি এক সপ্তাহের বিষয় না, 2 সপ্তাহের বিষয় না, এটি লাইফ লং বিষয়। ইভেন আমরা যদি প্রিভেনশনের কথা বলি, তাহলে যেই বাচ্চাটি আজকে জন্ম নিয়েছে বলতে হবে, ইভেন জন্মের আগেও মায়ের পেটে থাকা অবস্থায় মাতৃস্বাস্থ্য থেকে শুরু করে আমরা কিন্তু বাচ্চার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত এই ব্যবস্থাপনার মধ্যে থাকতে হবে। তাহলে এটার ফলো আপের যে স্ট্র্যাটেজি, সেটি তাহলে সম্পূর্ণ ভিন্ন হওয়া দরকার। সেখানে আজকে যে আমরা বিষয়টা আলাপ করছি, যে দীর্ঘমেয়াদী রোগ ব্যবস্থাপনায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম, এটির বোধহয় ভীষণ একটি গুরুত্ব আছে। এবং আপনার যে প্রতিষ্ঠান হাইফা, হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল, সেখান থেকে আপনারা এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি এখন আলোচনাটা ওখানে নিয়ে যেতে চাচ্ছি, যে এই যে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম যেটি, এটি কিভাবে এই দীর্ঘমেয়াদী যে রোগ বা ক্রনিক রোগ যেগুলো আছে, সেগুলোর এই যে বিভিন্ন ধাপে ব্যবস্থাপনা সেখানে কাজ করে, মূল প্রিন্সিপালটা কি? আচ্ছা, এখানে আপনি ভালো বলেছেন যে আসলে ওটা তো এক সপ্তাহের ছিল, যে ডায়াবেটিস, কি বলে, ডায়রিয়া বা এই ধরনের অসুখগুলো, হ্যাঁ, বা টাইফয়েড, 2 সপ্তাহ বড় জোর। তো এখন ওগুলোর জন্য কিন্তু আমরা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম যদি নাও থাকে, তাও আমরা চিকিৎসা দিয়ে যেতে পারবো, যে 1 সপ্তাহ পরে আসেন, আমি দেখি কি হলো, খুব সহজ। আর এটা তো দীর্ঘমেয়াদী, আপনি যেটা বলেন যে জীবন মেয়াদী, আসলে লাইফ লং, হ্যাঁ, তো পুরো জীবন জুড়ে এটা হবে। তো এটা আমরা কন্ট্রোল করতে পারবো না, এখন পর্যন্ত আমাদের হাতে নাই, হয়তো ভবিষ্যতে আসতে পারে, এই মুহূর্তে আমরা ম্যানেজ করছি। তো এটার জন্য ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে যখন আপনি একজনকে চিকিৎসা দিলেন, আমাদের কি হয়, আমরা একটা প্রেসক্রিপশন লিখি, ডাক্তাররা লিখে রোগীকে দেওয়া হয়, রোগী নিয়ে ওষুধ খায়, তারপরে আবার আসে 2 সপ্তাহ বা 1 মাস পরে, আবার প্রেশার মাপা হয় বা ডায়াবেটিস চেক করা হয়, আবার দেওয়া হয় তাকে ওষুধ, হ্যাঁ। তো এখন এই যে রোগীর যেটা আমরা এইভাবে ম্যানেজ করছি, এই ম্যানেজমেন্ট আপনি লাইফ লং ধরে করবেন। কতবার প্রেসক্রিপশন থাকবে তার হাতে, কতবার সে হারাবে, ডাক্তার যখন তাকে দেখছে, ডাক্তার তো তার আগের প্রেসক্রিপশনটা দেখছে, ব্লাড প্রেশার আগের দেখছে, তার যে ট্রেন্ডটা পুরো গত 3 বছরে বা 3 মাসে তার কি হয়েছে, আমার কি ওষুধ চেঞ্জ করতে হবে কিনা, এই জিনিসগুলো দেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার একটা ড্যাশবোর্ডে আপনার দেখতে পারা উচিত, তাহলে না আপনি বুঝবেন যে আচ্ছা, এই রোগীটা আমার 3 বছর আগে এসেছিল, দেখা যাচ্ছে যে ওর ডায়াবেটিসটা কন্ট্রোল ছিল, আবার বাড়া শুরু করেছে, আমি কি ওষুধ দিয়েছি, এখন কি চেঞ্জ করব। এই জিনিসটার জন্য আপনার এটা ছাড়া কোনোভাবেই আপনার দীর্ঘমেয়াদী অসুখ নিয়ন্ত্রণ সম্ভব না। আরেকটা হচ্ছে আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা যে 2030-এর মধ্যে সবার জন্য স্বাস্থ্য, পুরো বিশ্ব জুড়ে, বাংলাদেশও সেটার একটা অংশীদার, সিগনেটারি। তো বাংলাদেশেও এটার জোরালো কি বলে, আন্দোলন চলছে বলা যায়, যে এক ধরনের, যে আমরা অর্জন করব 2030-এর মধ্যে। তো সেটার জন্য আপনি যদি 18 কোটি মানুষের কথা চিন্তা করেন, যে আপনি 16 বা 17 বা 18 কোটি, তো এই যে 18 কোটি মানুষের আপনি কিভাবে স্বাস্থ্য
ম্যানেজ করবেন। এটা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের জন্য না, শুধু দীর্ঘমেয়াদী, সব অসুখের জন্যই লাগবে। কিন্তু যেহেতু হাইপারটেনশন, ডায়াবেটিসটা সাইলেন্ট কিলার বলা হয়, নিঃশব্দে হত্যা করছে, মানে যে জানে না, অনেকেই জানে না। আমরা যখন ফিল্ডে কাজ করছি, আমি যে কদিন আগে নোয়াখালী থেকে এলাম, সামনে কক্সবাজারে যাব, আমরা দূরবর্তী অঞ্চলে কাজ করি। তো এই জায়গাগুলোতে আপনার অনেকেই জানে না, ওরা প্রথমবারের মতো রোগ নির্ণয় হচ্ছে। তো এই যে ও যখন জানবে, বেশিরভাগ মানুষ যখন জানে তখন একটা হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের আর্টারি ব্লক হয়েছে অথবা স্ট্রোক হয়েছে অথবা মাথা ঘুরে পড়ে গেছে। তো এইটার জন্য প্রথমেই যদি আমরা কমিউনিটিতে স্ক্রিন করি, ধরেন ম্যাস স্ক্রিনিং করবেন আপনি একটা গ্রামে, একটা উপজেলাতে, যে লোকরা আসছে যখন যে কোনো অসুখের জন্য, আপনি তার ব্লাড প্রেশার আর ব্লাড গ্লুকোজটা চেক করে ফেলেন একবার বছরে, করে আপনি দেখলেন তার আছে কিনা। যদি হয় তখন তাকে আপনি নিয়ে এলেন রোগ নিয়ন্ত্রণের অধীনে, সেখানে আপনার ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমে তাকে ঢুকিয়ে দিলেন। তাহলে পুরো ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমটা উপজেলা, জেলা সবখানে একটা মিনিস্ট্রি অফ হেলথের সার্ভারে থাকবে, ডিজি হেলথের, ওখান থেকে এই পুরো জিনিসটা দেখতে পারবে। একদিকে ডাক্তাররা চিকিৎসা দিতে পারবে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম দিয়ে, রোগী জানবে তার আগে কি ছিল, এখন কি, ওষুধ কি খাচ্ছিল, লেখা লাগবে না কোথাও, দেখতে পারবে যে আমি 2 মাস আগে উনি এসেছিল, রক্তচাপ ছিল 150/90, এখন দেখছি আমি এখনও তাই আছে 2 মাস ওষুধ খাওয়ার পর, তাহলে আমি এটা চেঞ্জ করি, হ্যাঁ, এটা পাল্টে দেবে, এটা একটা করি। আবার এদিকে পলিসি মেকিংয়ে ডিজি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা আবার পলিসি মেকিংয়ে ঠিক করতে পারবে যে আমরা তো ওষুধগুলো দিচ্ছি ধরেন বাইরের গবেষণার ফল হিসাবে, ওখানে ধরেন কেউ হাইড্রোক্লোরোথায়াজাইড দিচ্ছে, কেউ আপনার লোসার্টান, অ্যামলোটিবিন, বিভিন্ন প্রোটোকল আছে। তো এই যে ন্যাশনাল যে ম্যানেজমেন্ট প্রোটোকলটা আমরা বানিয়েছি, এটা তো বাইরের গবেষণা এবং আমাদের নিজেদেরটা মিলিয়ে, কিন্তু এখানে যখন অনেক ডেটা আসবে আমরা কিন্তু গবেষণা করতে পারবো যে আমার বাংলাদেশের জনগণের হয়তো অন্য ওষুধে বেশি কাজ হচ্ছে বাইরের ইয়ের চেয়ে। মোস্ট প্রেসক্রাইবড মেডিসিনটা কাজ করছে নাকি আসলে যেটা একটু লিস্ট প্রেসক্রাইব, কম মানুষকে দেওয়া হচ্ছে কিন্তু ওইটা হয়তো বেশি কাজ করছে, বা সেটা হতে পারে, হ্যাঁ, আমরা জানি না সেটা, আমরা জানি না সেটা। তাহলে অনেক সম্ভাবনা আসলে তৈরি হচ্ছে এই ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড যেটি সেই বিষয়, এবং এটি বাংলাদেশের ক্ষেত্রে বা বর্তমান সরকার বলি অথবা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ওভারঅল যে ডেভেলপমেন্ট, যে প্ল্যান, ডিজিটালাইজেশন যেটা আমরা বলছি, অথবা এখন সরকার যেটা বলছে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য, তার সাথে কিন্তু ভীষণভাবে অ্যালাইন্ড তাহলে এই উদ্যোগটা আপনি যেটি বললেন ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড। এর ক্ষেত্রে আমি বাংলাদেশের জায়গাটা একটু আসতে চাই, যেখানে আপনি যুক্তরাষ্ট্রে আছেন, সেখানে তো একটি উন্নত দেশ, অনেকদিন ধরে নিশ্চয়ই জায়গাগুলোতে কাজ হচ্ছে। ওখানে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এখন কিভাবে কাজ করছে? কারণ ওদের ওখান থেকে লার্নিং পয়েন্টগুলো কিন্তু আমরা বাংলাদেশে কিছুটা হলেও ইমপ্লিমেন্ট করতে পারবো। ওখানকার সিচুয়েশনটা কেমন, আপনার চোখে কি পড়েছে? যুক্তরাষ্ট্রে আপনার হসপিটাল বেসড কেয়ার বেশি, হ্যাঁ, ওখানেও কিন্তু আপনার কমিউনিটিতে বা প্রিভেনশনের দিকটা খুব দুর্বল। যে জন্য আমরা কোভিড-19 এই প্যান্ডেমিক, হ্যাঁ, অতিমারির সময় দেখতে পেলাম যে অনেক মানুষ ওখানে অসুস্থ হলো, মারা গেল, হ্যাঁ। তো সেটার অবশ্য অনেক রকমের কারণ আছে, কিন্তু আমি বলবো যে প্রিভেনশনে বা প্রতিরোধে ওদের ইয়েটা অত জোরালো না, হ্যাঁ। ওদের বেশি জোরালো হচ্ছে আপনার সেকেন্ডারি কেয়ার, টারশিয়ারি কেয়ার, প্রাইমারি কেয়ারে যখন যায় সেটাও, কিন্তু ওরা এই অ্যাপ্রোচটা এখনও নেয় নাই কিন্তু, হ্যাঁ। ওদের ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম খুবই দক্ষ, ওইটা আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে নিয়ে আপনার কবে ডাক্তার কখন দেখাবেন সেটা করতে পারেন আপনি ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমের মাধ্যমে, অ্যাপয়েন্টমেন্টের স্লট আছে। তারপরে আপনি এক্সরে দিল, কেউ আল্ট্রাসাউন্ড দিল, ইসিজি দিল, ওইটা আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন ওগুলোর আলাদাভাবে, যে আজকে আমি আরেকদিন করবো, ব্লাড দিতে যাবেন, ওগুলো আছে। হসপিটালে আপনার পুরো পেশেন্টের পুরো লাইফের হিস্ট্রি মেডিকেল রেকর্ড আছে, খুব মানে পাওয়ারফুল, এপিক, আরও বিভিন্ন রকমের সফটওয়্যার আছে যেগুলো অনেক কমপ্লিকেটেড বাট মানে খুবই সহায়তা করে আর কি চিকিৎসা প্রদান, হ্যাঁ, কিন্তু ওগুলো হসপিটাল বেসড, হ্যাঁ। আর বাংলাদেশে তো আপনার টারশিয়ারি কেয়ারের উপর অনেক চাপ, অনেক লোড। আপনি যদি সরকারি হাসপাতালগুলোতে যান, রোগীর সংখ্যার চেয়ে 2 গুণ 3 গুণ, ইভেন উপজেলাতেও যদি যান, উপজেলাতে কোনোটা 50টা বেড আছে, কোথাও 100 বেড আছে, সেখানেও কিন্তু আপনার 2 গুণ বা 1.5 গুণ রোগী থাকে। তো তাহলে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত অন্যরকম ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমের, মানে বাইরের যে শিক্ষাটা ওইটা আসলে হসপিটালে কাজে দিবে, বাইরের শিক্ষাটা আমাদের কমিউনিটিতে কাজে দিবে না, হ্যাঁ। এখানে আমাদের নিজেদের উদ্ভাবনের প্রসঙ্গ আছে। আমরা যে প্রসঙ্গ তুললাম, বাংলাদেশ কিন্তু হেলথ সেক্টরের অনেক জায়গাতে পায়োনিয়ারিং ভূমিকা পালন করেছে। আমরা যেমন সংক্রামক ব্যাধির ব্যবস্থাপনা, যেটা আমি যদি কলেরার প্রসঙ্গ বলি, সেখানে বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত। আমরা প্রিভেন্টিভ হেলথ যেখানে আপনি আলাপটা এনেছেন এখন, সেখানে উন্নত রাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের এগিয়ে থাকার সুযোগ আছে। গিভেন দ্যাট আমরা সত্যিকার
কার্যকর পদক্ষেপগুলো নিচ্ছি। সেখানে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডের একটি ভূমিকা আছে, সেটি ইতিমধ্যে আপনি বলেছেন, এবং বাংলাদেশের সরকারের যেই এজেন্ডা তার সাথে এটি ভীষণভাবে অ্যালাইন করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসছে, হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল, হাইফা, যে সংগঠনটির আপনি প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, সেটি এই ডোমেইনে কাজ করছে একটি লম্বা সময় ধরে। আমাদেরকে যদি আপনার অভিজ্ঞতা একটু বলেন যে হাইফার যে অভিজ্ঞতা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, সেটি কেমন, কোন জায়গায় এখনও গ্যাপ পাচ্ছেন, বাধাগুলো কোথায়, এবং আমাদের এখানকার অপরচুনিটিটা আসলে কি বিষয়? এটা খুব সুন্দর প্রশ্ন যে আমরা কি অভিজ্ঞতা আমাদের কখন এবং কি কি মানে আমরা সাকসেস স্টোরি এবং কোথায় বাধা। তো এখন আপনার ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম বা মেডিকেল রেকর্ড সিস্টেম আমরা শুরু করি প্রথম 2016-তে। আচ্ছা, আমরা 2013 থেকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছিলাম। আপনার ওদের হেলথ স্ক্রিনিং করছিলাম, হাইপারটেনশন, ডায়াবেটিস, টিউবারকুলোসিসও ছিল ওর ভেতরে, পুরো ওভারঅল ম্যানেজমেন্ট আর কি। তো ওখানে আমরা যখন করতে যাই 2013-তে, তখন আমরা দেখলাম যে আমরা স্ক্রিন করাটা, তারপর পরে এসে ফলো আপ করাটা, ওখানে তো হাজার হাজার শ্রমিক, তো ওটা পারছিলাম না। তো তখন ওটার তাগিদে ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম তৈরি করা। কিন্তু ওই ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমটা আবার আপনার টারশিয়ারি হসপিটালের ওই লেভেলের হলে হবে না, খুব ওটা হতে হবে সহজ, সাধারণ, ব্যবহার করা যায় দূরবর্তী জায়গায় যেখানে ইন্টারনেট অত পাওয়ারফুল না, হ্যাঁ, সেরকম জায়গায়। তো 2016-তে কিন্তু, এখন দেশ অনেক এগিয়েছে, 2016-তে কিন্তু ইন্টারনেট এতখানি সেটাই বিস্তৃত বা এত সহজলভ্যও ছিল না। জি, হ্যাঁ, তখন ছিল না। তো 2016-তে আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম, মানে পোর্টেবল ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম, এখন যেমন আরও অন্যান্য সংস্থাও বানিয়েছে, করছে ওরা। তো 2016-তে আমরা প্রথম শুরু করি পোর্টেবল একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম, যেটা ট্যাবের ভেতরে রোগীর নাম, বয়স, একটা ছবি তোলা হয়, ওর হাইট, ওয়েট, উচ্চতা, ওজন মেপে বিএমআই যেটা বলে ওইটা নির্ণয় করে অটোমেটেড, তারপরে ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ, হ্যাঁ, এগুলো মেপে রোগীর যখন ডাক্তারের কাছে আসে তখন আরেকটা ট্যাবে তার উইন্ডো খুলে যেখানে ওই আগের যে পরিমাপগুলো নেওয়া হলো ওইখানে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে ওরা ফ্ল্যাগ করে, একটা রেড ফ্ল্যাগ দেখা যায়, লাল পতাকা পাশে, ওটা যে ব্লাড প্রেশার উঁচু বা রক্তচাপ অথবা ডায়াবেটিস এই ধরনের, বা মনে করেন টিউবারকুলোসিসের 4টা কোশ্চেন আছে স্ক্রিন করার, ওইটার 2টাতে হিট করেছে বা একটাতে, হ্যাঁ, এর হতে পারে প্রিজাম্পটিভ টিবি যেটাকে বলা হতো আগে। তো ওই ধরনের অনেকগুলো পদ্ধতি ওটার ভেতরে ছিল। ওইটা এই ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমটা আমাদের এখানে যেটা হতে হবে, ওইটা বানানোর সময় আমার ওই অভিজ্ঞতাটা এসছে যে আমরা যদি করতে চাই এটাকে হতে হবে খুব সাধারণ, ব্যবহারযোগ্য, খুব বেশি মানে ডেটা নিয়ে মুভ করছে নাও, এবং যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায়, বিদ্যুৎ চলে যায়, তাহলে যেন আপনি মানে গ্রামে বা দূরবর্তী জায়গায় তখন যেন আপনি ওইটা ব্যবহার করতে পারেন, তখনও যেন ব্যাটারি থাকে কিছুক্ষণের, এবং ইন্টারনেট যদি না থাকে আপনি যেন একটা লোকাল ওয়াইফাই রাউটার তৈরি করতে পারেন ওই কমিউনিটি ক্লিনিকটাতে অথবা ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে যেখানে নাই দূরবর্তী। ওই জিনিসগুলো আমরা তখন উদ্ভাবন করি। ওই উদ্ভাবনগুলো আমাদেরকে অনেক রকমের সাহায্য করে, হ্যাঁ, এবং পরে যে আমরা এই উদ্ভাবনটা আমাদের কাজে লাগে 2016-তে আমরা অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি করি। 2017-তে যখন আপনার রোহিঙ্গা শরণার্থীদের ওরা যে এলো ওই এফডিএমএন, হ্যাঁ, ফোর্সিবলি ডিসপ্লেস মিয়ানমার ন্যাশনাল যাদেরকে বলি আমরা রোহিঙ্গারা, তো ওদের ওখানে যখন আমরা 2টো সেন্টার করলাম বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, ওদের 2টো হেলথ ক্লিনিকে, তখন আবার আমরা আরও ফার্দার ডেভেলপ করলাম। কিভাবে, যে ওখানে গিয়ে দেখলাম যে আমাদের ওখানে তখন ইলেকট্রিসিটি আসে না, কারণ ওরা আসার পরে তো ডিফরেস্ট করে, বাংলাদেশ সরকার তো খুব সাংঘাতিকভাবে ওদেরকে সাহায্য করেছে ওই সময়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিয়ে আপনার ডিফরেস্ট করে ক্যাম্প বানিয়ে ওইখানে তখন আমরা সৌরশক্তির ব্যবহার করলাম, সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করে আমরা ওই ইয়েটা চালালাম, ওই ল্যাপটপটা চালিয়ে ওটাকে ওয়াইফাই রাউটার করে ওই হেলথ সেন্টার যেটা সরকারের বানানো, ওটাতে আমাদের ডাক্তাররা বসতো, সরকারি ডাক্তার বসতো, বসে ওইভাবে আমরা করলাম। তো এই অভিজ্ঞতাটা আমাদেরকে পরবর্তীতে সাহায্য করলো। এখন যেমন আমরা নোয়াখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মিলে ওদের যে এনসিডি কর্নার আছে, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার, ওখানে ইলেকট্রনিক এই হেলথ রেকর্ড সিস্টেমটা দিয়েছি। কক্সবাজারে আপনার প্রায় 69টা সরকারি আপনার কমিউনিটি ক্লিনিক, ডিস্ট্রিক্ট হাসপাতাল, এগুলোতে আমরা ওটার ব্যবহার করছি। তো এই ব্যবহারগুলো আমাদেরকে অনেক রকমের অভিজ্ঞতা দিচ্ছে, যেটা আবার আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে শেয়ার করছি, কারণ এই পুরো ডেটাটা ওনাদের কাছে আসছে। তো এখানে একটা কথা আপনার সাথে যেটা অফলাইনে কথা হচ্ছিল, যে এটার পুরো সেন্ট্রালাইজেশনটা, এটা খুব জরুরি। যে আমরা তো অনেকে অনেক রকমের কাজ করে এগিয়ে যাচ্ছি, তো তাদের নিরুৎসাহিত না করে তাদেরকে একসাথে এনে একটা কমন প্ল্যাটফর্মে নেওয়া। তো ওটা স্বাস্থ্য অধিদপ্তর নিয়েছে একটা MIS, যেটা ডিজি হেলথের, ওখানে সবার ডেটা যাচ্ছে,
আচ্ছা। যারাই করছে, মানে যারা সরকারের সাথে করতে চাচ্ছে বা যেটা সাস্টেইনেবল হবে, আদারওয়াইজ কিন্তু ওই সংস্থা চলে গেল, সেটাই, এটা বন্ধ ওটা হয়ে কিন্তু যাবে। বন্ধ তো হয়ে গেল। এটার এখন একটা মানে জরুরি একটা নেওয়া হয়েছে, উদ্যোগ পদক্ষেপ। জি। নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আমি একটু এক্সটেনশন করতে চাই যে বাংলাদেশে যেমন আপনাদের প্রতিষ্ঠান, আমি আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠানের কথা জানি যারা আলাদা আলাদাভাবে খণ্ড খণ্ডভাবে কাজগুলো করেছে। এক একটা এক্সাম্পল এটা, যে এটা সম্ভব এবং মানুষ এটা ডিমান্ড করছে এবং সেটার থেকে উপকৃত হচ্ছে। আবার আমাদের টারশিয়ারি হসপিটালগুলো, বড় যে হসপিটালগুলো আছে, তারা প্রায় সবাই এখন ইলেকট্রনিক ডেটা ম্যানেজ করছে, যেটি হয়তো আপনি যুক্তরাষ্ট্রে যে উদাহরণটা বলছিলেন তার সাথে তুলনীয়। ওখানে কিন্তু একজন ডক্টর দেখতে পান, ওই রোগী যদি পরবর্তীতে তাকে ভিজিট করেন, একটা নাম্বার থাকে, ওই নাম্বার দিয়েই তিনি বুঝতে পারেন যিনি কয়বার এসেছেন এবং তার কি ঘটেছে ড্রাগের সাথে। তাহলে এই যে প্রাইভেট সেক্টরের যেই ডেটা এবং আরও কিছু প্রতিষ্ঠান, আপনাদের মতো ভলান্টিয়ার অর্গানাইজেশন যারা আছে, তারা যেই উদ্যোগগুলো নিচ্ছে, এদেরকে সমন্বয় করা ভীষণ জরুরি। এক্ষেত্রে সরকারের যেই উদ্যোগগুলো আপনি বলছেন যে ইতিমধ্যে কিছু উদ্যোগ হয়েছে, এক্ষেত্রে সরকারের এই উদ্যোগটাকে আরও বেগবান করার ক্ষেত্রে কোন জায়গায় কাজ করা দরকার বলে আপনি মনে করেন? কারণ এটার জন্য আমি খুব বেশি দিন অপেক্ষা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে জিনিসগুলো একসাথে হোক, এটাই মনে হয় আমাদের সকলের প্রত্যাশা। জি, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা হলে তখন হবে কি, আপনি যেটা বললেন যে এটার একটা অনেকগুলো ইফেক্ট আসবে, আফটার ইফেক্ট, যে আপনি তখন যদি একটা সেন্ট্রাল জায়গায় সব ডেটা আসে, তখন ওখান থেকেই সব গবেষকরা ওই ডেটাটাকে ইউজ করতে পারবে। একটা হলো সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত স্বাস্থ্য ব্যবস্থায়, যেটা আছে, কারণ আপনার প্রাইভেট হোক, বেসরকারি হোক, মানে বেসরকারি হোক, সরকারি হোক, সবগুলোই সরকারের অধীনে, কারণ স্বাস্থ্য তো একটা মৌলিক অধিকার, এবং এটা যেহেতু সরকারের অধীনে থাকে বেশিরভাগ দেশেই, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো। হ্যাঁ, যদিও বেসরকারি উদ্যোগ আছে, বেসরকারি উদ্যোগ চলবে, কিন্তু সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে। তো এই কথাটা আপনি যেটা বলছেন, যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার বেসরকারি হোক, সরকারি হোক, সরকারের কাছে মানে শেষ পর্যন্ত ডেটাটা আসা উচিত, যে কতজন রোগীর কি অসুখ হলো, কি চিকিৎসা পেলো, কতদিনে ভালো হলো, কতদিনে ম্যানেজ হলো, কে মারা গেল, কি কারণে মারা গেল, মর্টালিটি রেশিও যেটা বা রেট কেন হলো, হ্যাঁ, মর্টালিটি রিপোর্টিং, এই জিনিসগুলো বেসরকারি খাত থেকেও সরকারিতে আনতে হবে। তো এটার জন্য আপনার এমআইএস বা ডিজি হেলথের যে উইংটা আছে, তারা অনেক কিছু করছেন খুব দক্ষভাবে। তো আমার মনে হয় যে এই জায়গাটায় অনেক মানে শক্তিশালী সংগঠন হওয়া উচিত। হ্যাঁ, কারণ আপনি 18 কোটি লোকের ডেটা যখন, এখন না হয় আপনার অত আসেনি, কিন্তু বাংলাদেশ যেভাবে অগ্রগতি হচ্ছে সব সেক্টরে, ইনক্লুডিং হেলথ, মানে স্বাস্থ্য সহ, তাতে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি অনেক, এই যে কমিউনিটি ক্লিনিক থেকে ডেটা আসছে, উপজেলা থেকে আসছে, তো 16,000 কমিউনিটি ক্লিনিক থেকে যখন আপনার মেডিকেল রেকর্ড সিস্টেম দিয়ে রোগীদের হাইপারটেনশন, ডায়াবেটিস, যেটা প্রথমেই আপনার টার্গেট করা হয়েছে, সেগুলো আসা শুরু করবে, তখন তো আপনার এই সমন্বয়টা অনেক বড় একটা দরকার হবে, মানে ডেটাবেস, সার্ভার, ওদের লোকের প্রশিক্ষণ, তারপরে আর ওইটার আফটার ইফেক্টে যেটা আসবে, যে সরকারের এটা আসা উচিত যে কে কী করছে দেখার জন্য, যেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকে, কারণ ওটা তো মানুষের মৌলিক অধিকার। প্রাইভেট অর্গানাইজেশন সবসময় হয়তো ইচ্ছা থাকলেও সব কিছু ভালো নাও হতে পারে, তো সেখানে দেখা, ওই নিয়ন্ত্রণটা দরকার, সরকারিতেও দরকার। আর গবেষণা, গবেষণাতে আপনার সরকারি গবেষক, বেসরকারি গবেষক, বাংলাদেশের সব গবেষকরা যদি গবেষণা করতে পারে ওই ডেটাটা নিয়ে, তাহলে কিন্তু নিজেদের আপনার একটা ম্যানেজমেন্ট প্রোটোকল, এই যে এক হাইপারটেনশন আসলে কী দেওয়া উচিত, ডায়াবেটিসে কী দেওয়া উচিত, এবং আমরা কিন্তু এই মুহূর্তে জানি খণ্ড খণ্ড পরিসংখ্যান দিয়ে, যে এত সংখ্যা লোকের ডায়াবেটিস, এত সংখ্যা লোকের আপনার এত পার্সেন্টের হাইপারটেনশন, কিন্তু আমরা ওইখানে যখন আসবে ডেটাবেজে, তখন আমরা প্রকৃত চিত্রটা পাবো, সেটি, এবং বৃহত্তর পরিসরে চিত্রটা উঠে আসবে। আমরা সত্যিকার ডিজিটালাইজেশন বলতে যেটা বুঝাই, ডিজিটাল বাংলাদেশের যে প্রমিজ, সেটা কিন্তু এই জায়গাটা আপনি যেখানে তুলে ধরলেন এখন, যে যখন এই সব কিছু আমরা এই সুন্দরভাবে ব্যবস্থাপনাটা করতে পারবো। এখানে দুটো জিনিস খুবই গুরুত্ব দিয়ে এসছে আপনার আলোচনা। আমি একটা গবেষণার কথা বলেছেন, যেখানে বাংলাদেশ এত জনগোষ্ঠী এবং এত মানুষ সেখানে এই ধরনের গবেষণার যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু সারা পৃথিবীর জন্য একটি লার্নিং পয়েন্ট হবে, এবং বাইরের থেকেও অনেকে কিন্তু আমাদের এখানে তখন গবেষণা কোলাবোরেশনে আসবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এসছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, যেটি আপনি মনে হয় খুবই গুরুত্ব দিয়ে এনেছেন, কিন্তু আমি আরও একটু শুনতে চাইব। আমাদের দেশে রোগীদের একটি বিরাট রকমের কমপ্লেইন হচ্ছে, যে কোনো হসপিটাল, সরকারি বেসরকারি নানান জায়গায় তারা অবহেলার শিকার হন, তারা ভুল চিকিৎসার শিকার হন, এরকম কিছু কিছু অভিযোগ কিন্তু আমাদের এখানে আছে। এবং এই জায়গাগুলো সার্ভেলেন্সের আওতায় আনা কিন্তু কঠিন আছে। বিএমডিসির যেটা আমাদের এক ধরনের বডি, যাদের হয়তো এই জিনিসটা দেখা দরকার, কিন্তু কতজন মানুষ এখানে তারা পাবে এই জিনিসগুলো দেখার জন্য?
এই ইএমআর যেটা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, এটার একটা বিরাট ব্লেসিং বোধহয় এটা হতে পারে যে আমরা এই জায়গাটা একটা বিরাট রকমের সুবিধা পাবো নাকি? এটা খুবই মানে আমি তো নোয়াখালী থেকে ফিরে এলাম বেশ 5টা উপজেলা থেকে, তো একদম ফিল্ড লেভেলে, হ্যাঁ, তো ওখানে দেখলাম যে আপনার এই যেটা বললেন যে ডাক্তার রোগীরা যে বলছে যে ধরেন রোগীরা একটু মানে কি বলে অবহেলার শিকার হচ্ছে ভাবছে সে ভাবছে যে আমার ভুল চিকিৎসা হচ্ছে ভাবছে, হ্যাঁ, বা একটা চলছে, হ্যাঁ, কিন্তু আসলে যেটা হচ্ছে আমার মনে হয় যে আপনি যদি একটা জায়গায় 50 জনের ক্ষমতা আছে রোগী দেখার, ওখানে যদি আপনি ধরেন বেসরকারিতে কি হয়, আপনার 50টা বেড আছে, এর বেশি হলে আপনি আর নেবেন না। কিন্তু সরকারি কিন্তু আপনি যেহেতু স্বাস্থ্য শিক্ষা মৌলিক অধিকার, আপনি ফেরাতে পারছেন না। ঢাকা মেডিকেলে যেমন ফেরাতে পারছেন না, আপনি গ্রামের একেবারে কি বলে চাটখিলেও ফেরাতে পারছেন না উপজেলাতে, হ্যাঁ, কুড়িগ্রামেও ফেরাতে পারছেন না, তাহলে সরকারিতে পারছেন না। তাহলে আপনার যে ক্ষমতা তার তুলনায় তো আপনার অনেক বেশি লোক আসছে, যদিও প্রত্যেক জায়গায় 50 বেড থেকে 100 বেড অনেক জায়গায় করা হচ্ছে, 200 করা হচ্ছে, কিন্তু আবার ধরেন ওই পরিমাণে ডাক্তার, ওই পরিমাণে নার্স, ওটাও তো আপনার তৈরি করতে হবে। তো এই যে জায়গাগুলোয় বেশ কিছু ফ্যাক্টরস কাজ করছে, হ্যাঁ, একটা হলো আপনার ক্ষমতার চাইতে বেশি লোড পড়ছে। যেমন আমি যেখানেই যাচ্ছি, যে উপজেলাতে যাচ্ছি, মনে করেন আপনি ডাক্তার আছে ওখানে 8 জন বা 10 জন, 2 জন ট্রেনিংয়ে গিয়েছেন, 2 জন ইয়েতে গিয়েছেন, ওদের একটা অ্যাকিউট শর্টেজ আছে, পজিশন আছে কিন্তু ওই জায়গাটা নাই, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার 50 বেড আছে, ওখানে 100 জন রোগী এসছে, কিন্তু আপনি তো ফেরাতে তো পারবেন না, তখন তাদের কোয়ালিটি নিশ্চিত করাটা খুবই কঠিন। এক্স্যাক্টলি। আউটডোরে যদি যান, একজন ডাক্তার বসে দেখছে রোগী, আমরা যে ডাক্তারদেরকে বলি যে ডাক্তারদের মাঝে মাঝে যে নিপীড়ন করা হয়, এটা কিন্তু সাংঘাতিক রকমের আমার মনে হয় যে একটা ভুল বোঝাবুঝি। কারণ ডাক্তাররা যে সার্ভিস দিচ্ছে, আপনি ভাবতে পারেন যে আমি ডাক্তার সেজন্য বলছি না, আমি যদি নিরপেক্ষভাবেও বলি, একজন ডাক্তার সকাল 9টায় 8:30টায় ঢুকে 2:30টায় বের হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে, আপনি 150 থেকে 200 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তার কিন্তু কাগজে লিখে তাকে দেখে দিতে হচ্ছে। তো এটা প্রতিটা রোগী নতুন পুরানো। তো এখানে যদি আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম মেডিকেল রেকর্ডটা করি, একটা রোগী যে একবার এসে গেল, কারণ ওই 150 রোগীর মধ্যে কিন্তু আপনার 50 জন হয়তো নতুন, 100 পুরানো রোগী। এই পুরানো রোগীটার ও জাস্ট কার্ড দিয়ে এনআইডি আছে, ন্যাশনাল ব্যবস্থাপনা কিন্তু অনেক দ্রুততর হবে। এক্স্যাক্টলি, যেটা আমরা এনসিডি কর্নারে করছি, নন কমিউনিকেবল ডিজিজ কর্নারে। অনেকগুলো উপকারিতার কথা ইতিমধ্যে আলোচনা করেছি ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, এ বিষয়ে অনেকেই হয়তো নিঃসন্দেহ থাকবেন। যদি একটু বলেন যে বিশেষ করে গ্রাম অঞ্চলে, যেখানে একটি বিরাট জনগোষ্ঠী আমাদের উন্নত চিকিৎসার আওতার বাইরে, তাদের জন্য এই ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমটা কী রকমের ভূমিকা রাখতে পারে এবং আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ওটার ইম্প্যাক্ট কেমন হবে? এটা আসলে আপনার যখন গ্রামের মানুষের কথা যে বললেন, এই ধরেন গ্রামের মানুষরা তো আসলে কি করে, ওরা কমিউনিটি ক্লিনিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী যেটা তৈরি করেছেন 14,000 থেকে 16,000 কমিউনিটি ক্লিনিক, যেটার জন্য মানে বিশ্বেও এটা সমাদৃত হয়েছে এবং জাতিসংঘের 70টা দেশ এটাকে আপনার করেছে, স্বীকৃতি দিয়েছে, যেটা শেখ হাসিনা মডেল নামে, যেটার জন্য ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে আমি এবং আমাদের ডিন যে ওনাকে একটা সম্মাননাও দিয়ে এসেছি। তো এটা আসলে এইটাকেই ব্যবহার করে, এই ইউনিটটাকে এটা ব্যবহার করে বাংলাদেশ না অন্য দেশেরও উপকার হতে পারে, কিন্তু বাংলাদেশ দিয়ে তো আমরা শুরু করছি আমাদের দেশ। তো বাংলাদেশে অলরেডি আপনার গ্রামের কমিউনিটি ক্লিনিকে আমাদের এই ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমটা আমরা কিছু কিছু জায়গায় দিয়েছি, প্রায় 66টা কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়েছে। তো ওই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে কি হচ্ছে, মানে হাইপোথেটিক্যাল না বলে যে রিয়ালটা বলি। ওখানে গ্রামে, মানে একটা গ্রামে 2000 লোক আছে, ওখানে আমরা যারাই আসছে ওদেরকে আমরা ব্লাড প্রেশার এবং ব্লাড গ্লুকোজটা চেক করছি। চেক করে এই ট্যাবের ভেতরে ঢোকানো হচ্ছে রেজাল্টটা, ঢোকানোর পরে ওই ডেটাটা উপজেলা হেলথ কমপ্লেক্সে চলে যাচ্ছে। তো ওই যে বললাম ফ্ল্যাগিং সিস্টেম আছে, তো উপজেলা হেলথ কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকের ওরা ট্রেন্ড, কমিউনিটি ক্লিনিকে কিন্তু ডাক্তার নেই, ডাক্তার থাকে না, তো ওখানে সিএইচসিপি আছে, তারা দেখে এই স্ক্রিন করে ডেটাটা চলে আসে উপজেলা হেলথ কমপ্লেক্সে। এখন যার উচ্চ রক্তচাপ পাওয়া যাচ্ছে বা সন্দেহ করা হচ্ছে, কারণ উচ্চ রক্তচাপ 2বার পেতে হয়, একবার মাপলেই ওটা হয় না, 2বার আসতে হয় 1 সপ্তাহের ব্যবধানে বা 2 সপ্তাহের ব্যবধানে। ব্লাড গ্লুকোজও একবার চেক করতে হয়, করার পরে ফাস্টিংটা দেখতে হয়, ফাস্টিং ব্লাড গ্লুকোজ। যাদের পাওয়া যাবে, যে সন্দেহ করা হবে, তাদের ডেটাটা উপজেলায় আসছে। এই গ্রামের রোগীটা সে উপজেলায় যাবে, যে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার তাকে পরীক্ষা করবে, উপজেলায় যেগুলো ল্যাবরেটরি আছে টেস্ট করবে, করে তাকে একটা চিকিৎসাপত্র দিবে, যেটা
ডাক্তার আবার এনসিডি কর্নারে, নন কমিউনিকেবল ডিজিজ কর্নারে, যেটা সরকারের সব উপজেলাতে আছে এখন, ওইখানে ঢোকাবে ডেটাটা। ওই ডেটাটা ঢোকানোর পর প্রেসক্রিপশন জেনারেট করবে, ওটা পেশেন্টের হাতে দিবে, ওই প্রেসক্রিপশনটা আবার কমিউনিটি ক্লিনিকের ওরাও দেখতে পারবে। আচ্ছা, তো এই রোগীটা যখন ফেরত চলে গেল, ও 1 বছরে প্রতি মাসে একবার করে এসে এসে ওষুধ নিতে পারবে, উপজেলা থেকে নিতে পারে, নিচ্ছে এখন, ওটাকে আমরা কমিউনিটি ক্লিনিকের লেভেলে পরে নিয়ে যেতে পারি, কারণ ডাক্তার তো প্রেসক্রাইব করে দিয়েছে। জি জি জি, হ্যাঁ, সেটাই। তাহলে আর আপনার ওখানে ডাক্তার দেওয়ার সাধ্য আমাদের এই মুহূর্তে নেই কমিউনিটি ক্লিনিকগুলোতে। তো তাহলে এইভাবে আমরা একটা করতে পারছি যে রেফারেল করে আসলো। আরেকটা হচ্ছে আপনার এই রোগীগুলো যদি ধরেন আরও কমপ্লিকেটেড কিছু হলো, জটিল কিছু, হাসপাতালে গেল, সে মনে করেন ডিস্ট্রিক্ট হাসপাতালে গেল, বা রংপুর মেডিকেল কলেজ বা কক্সবাজার মেডিকেল বা নোয়াখালী বা যেখানেই হলো, ওখানে গেল, এই ডেটাটা কিন্তু আপনি আবার ওখানে কি চিকিৎসা পেলো, পেয়ে এসে যে গ্রামের বাড়িতে আবার চিকিৎসাপত্র দিল, এটা আর আপনার ওই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে সবারটা পাওয়া যাবে, টেলিফোন নাম্বার, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তো এইটা করে এই সুবিধাটা তারা পাচ্ছে। যে তাহলে হবে কি, আর স্বাস্থ্য ব্যবস্থায় যেটা বললেন, এটা বিশাল ভূমিকা রাখবে। এটা হচ্ছে কি, আপনি রিপল ইফেক্ট। ঢাকা মেডিকেল কেন এত ভরা? কারণ সবাই ঢাকা মেডিকেলে চলে হ্যাঁ, আসছে। কারণ 8টা ডিভিশনের 8টা মেডিকেল কলেজ ভরা। তার নিচে যে উপজেলা হেলথ কমপ্লেক্স, তারা ওই যে বললাম সাধ্যের বাইরে ডাক্তাররা দিনরাত পরিশ্রম করে চিকিৎসা দিয়ে যাচ্ছে, ফ্লোরিং হচ্ছে রোগীর। তাহলে এটাকে যদি আমি কমিউনিটি ক্লিনিক লেভেলে প্রতিরোধ এবং ওখানে চিকিৎসা করতে পারি, উপজেলাতে ভিড় কমবে, জেলাতে ভিড় কমবে, শহরে ভিড় কমবে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু একটা সাংঘাতিক পরিবর্তন আসবে, মানে যেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। আমরা যেমন আমরা বুঝতে পারছি যে আমরা বাংলাদেশে অনেক দীর্ঘদিন ধরে বলছি যে আমাদের এখানে রেফারেল সিস্টেম, যেটা কিছু হলে আমরা সবাই প্রফেসরের কাছে চলে যাচ্ছি, সেই যে প্রসঙ্গটা, বা সবাই ঢাকায় চলে আসছি, এই জায়গাটায় কিন্তু একটা বড় রকমের পরিবর্তন হবে যদি আমরা এটার ভালো ইমপ্লিমেন্টেশন করতে পারি। জি, সেটাই। আপনি যেহেতু বিষয়টায় কাজ করছেন এবং বলেছেন যে বিভিন্ন সরকারও উদ্যোগটা নিয়েছে, সুতরাং আমরা চাইবো যে এটি খুব সমন্বিতভাবে হোক, যাতে দীর্ঘমেয়াদী অসুখগুলোর আসলে একটা ভালো ব্যবস্থাপনা আমাদের দেশে হয়। খুব ছোট করে আমরা একটু ভিন্ন আলোচনা, যে হাইফা, যে সংগঠনটি আপনি প্রতিষ্ঠা করেছেন, তারই অনেক অভিজ্ঞতার থেকে আপনি অনেক কিছু আমাদেরকে সাথে শেয়ার করলেন। আর কি কাজ করছে হাইফা বাংলাদেশে? আর করছে আপনার সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং, জরায়ু মুখের ক্যান্সারের স্ক্রিনিং করছে, যেটা আমরা কুড়িগ্রামে প্রায় 73,000 মহিলার করেছি, 9টা উপজেলাতে, 30 থেকে 60 বছরের। ওখানে আমরা অনেকের ওই আর্লি ডিটেকশন বলে, হ্যাঁ, করে আমরা থার্মোকোয়াগুলেশন করে দিয়েছি। করে আমরা মানে কি, হাইফা করেনি, হাইফা ক্যাপাসিটি বিল্ডিং করেছে। ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে আমার সাথে আসতেন ডক্টর সুজান কোভিন, উনি একজন বিশ্ববিখ্যাত সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং এক্সপার্ট, আমি সহায়তা করেছি। তো ওইভাবে করে আমরা সরকারি উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলো, ওদেরকে আমরা এম্পাওয়ার করেছি আধুনিক যন্ত্র দিয়ে, সিএন ফিড, মানে রোগীকে আর দূরে যেতে হবে না, ওখানেই চিকিৎসা হবে। ওখান থেকে আবার এইচপিভি ডিএনএ নেওয়া হবে, বায়োপসি করা হয়েছে। ওই রেফারেল ট্র্যাকগুলো তৈরি করেছি আমরা কুড়িগ্রামে, এখন যেটা কক্সবাজারে হচ্ছে। আবার রোহিঙ্গা ক্যাম্পে আমাদের 3টা হেলথ ক্লিনিক আছে, ওখানেও একই কাজ হচ্ছে। টিউবারকুলোসিস স্ক্রিনিং করছে। হ্যাঁ, হাইফার কাজ কর্মকাণ্ড অনেক ব্যাপক, কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে এটা ঠিক প্রকৃতপক্ষে একটা এনজিও না, কারণ আমরা বাইরের বিশ্ববিদ্যালয়ের সাথে করি এবং সরকারের সাথে করি, করে আমরা ক্যাপাসিটি বিল্ড করছি, যেন আপনার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাহলে বলা যাচ্ছে যে গবেষণা, শিক্ষা এবং স্বাস্থ্য সবকিছু মিলিয়ে একটি চমৎকার উদ্যোগ আপনারা বাস্তবায়ন করছেন বাংলাদেশে। আমরা ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। দেশের বাইরে আছেন কিন্তু দেশের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত কাজ করছেন, সেজন্য আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আজকে সময় দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম। বাংলাদেশে আমি মনে করি আমরা যারা আজকে আলোচনা করলাম, শুনলাম, প্রত্যেকেরই আমরা এই বিশ্বাস জন্মাবে যে বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিচ্ছেন ডিজিটালাইজেশনের, তার সাথে ভীষণভাবে সম্পর্কিত, এবং আমরা চাইব ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমের যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো দীর্ঘমেয়াদে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনুক। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিদিন।